প্রতিটি গল্পেরই একটা দরজা থাকে, যেটা খুললেই বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। যেখানে প্রতিটা গল্পই বাস্তবের মুখোশে লুকিয়ে থাকা দুঃস্বপ্ন। স্বাগতম গল্পের জাদুঘরে, যেখানে গল্প নয় অভিজ্ঞতা আছে। হরর, ক্রাইম, থ্রিলার, অ্যাডভেঞ্চার, সব রকমের জাদু আছে এই ঘরে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে তৈরি তো? চলুন শুরু করি আমাদের এই নতুন রহস্যের যাত্রা। প্রতিটা পাহাড়ের, প্রতিটা বনেরই একটা গোপন গল্প থাকে। সে গল্পগুলো কখনো মানুষকে ফেরায় না। আপনারা সবাই তো দার্জিলিং আর লামাহাটা ঘুরতে গেছেন, কিন্তু আমাদের যাত্রা ছিল একদম আলাদা। এক রাতে পাহাড়, কুয়াশা আর অদ্ভুত এক পূজা ঘিরে যা ঘটেছিল, তা আমাদের মানব মস্তিষ্কের পক্ষে বিশ্বাস করা কঠিন। আমাদের আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ লামাহাট্টা, এক সত্যি ঘটনার মতো লাগা অ্যাডভেঞ্চার থ্রিলার। কী ঘটেছিল সেই রাতে জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ লামাহাট্টা। দি অ্যাডভেঞ্চার অফ লামাহাট্টা। দার্জিলিং। দার্জিলিং মানে যেন এক টুকরো স্বর্গ। আপনারা কেউ না কেউ গেছেন ঘুরতে, বা ইচ্ছা আছে একবার যাওয়ার। সবুজ পাহাড়ের কোলে, মেঘে ঢাকা চা বাগানের গন্ধে ভরা সেই মনোরম পরিবেশে যে কেউ হারিয়ে যেতে পারে। এই স্বর্গের মধ্যেই লুকিয়ে আছে এক মনোরম পর্যটন স্থান, লামাহাট্টা। দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে, একদম প্রকৃতির কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম, যেন রূপকথার মতো সুন্দর। উঁচু দেবদারু গাছ, নিচে মেঘে ঢাকা পথ, আর ওপরে নীল আকাশ। এমন দৃশ্য চোখে পড়লেই মনে হয় পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, তবে তা লামাহাট্টাতেই। রাতের লামাহাট্টা আরও রহস্যময়। পাহাড়ের নিচে ছোট ছোট ঘরে আলো জ্বলে ওঠে, আর আকাশে তারার ঝিলিক। মনে হয় যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে, শুধু প্রকৃতি জেগে আছে আমাদের গল্প শোনার জন্য। এই অ্যাডভেঞ্চার শুরু আমাদের লামাহাট্টা থেকেই। নমস্কার, গল্প পাঠে আমি পল্লব। তোমরা নিশ্চয়ই অনেক বন্ধুদের অ্যাডভেঞ্চারের গল্প শুনেছো। এটা একটু অন্য টাইপের গল্প, যেখানে অপদেবীর সাথে অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। 408, এটা আমাদের হোস্টেল গ্রুপ। এটার সাথে এমন কিছু আনন্যাচুরাল জিনিসপত্র জড়িয়ে আছে, সবই শোনাবো তোমাদের। এই গ্রুপটা কীভাবে অদ্ভুতভাবে গড়ে উঠলো, সেটা আমি অন্য কোনো দিন বলবো। আজ আমি শুধু সেই একদিনের কথা বলছি। হঠাৎ একদিন হোস্টেলে বসে বসে ভাবতে লাগলাম, দার্জিলিং ঘুরে আসি। ঠিক হলো, কিন্তু সমস্যাও হলো। কারো বাজেট নেই, তাই কেউ যেতে পারবে না বলে বাদ দিল। কিছুকাল আলাপ আলোচনা করে সবাইকে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, দার্জিলিং যাওয়া হবে। এইভাবেই শুরু হলো আমাদের যাত্রা। সকালে ঠান্ডা হাওয়া, হাতে ব্যাকপ্যাক, চোখে উচ্ছ্বাস। আমরা সবাই মিলে রওনা দিলাম পাহাড়ের পথে। তখনও জানতাম না সেই দিনটা আমাদের জীবনের স্মৃতির পাতায় চিরকাল রয়ে যাবে। ব্যান্ডেল থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে উঠে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছালাম। সেখান থেকেই শুরু হলো পাহাড়ি চড়াই। অবশেষে পৌঁছালাম দার্জিলিং। দার্জিলিং ম্যাল রোড থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম। যে হোটেলটায় থাকছিলাম সেটা হ্যাঙ্গিং টাইপ হোটেল ছিল। হোটেলে থেকে পার্টি, রাতভর হাসি কান্না, কেউ টিভি দেখলো না, কেউ গল্প করলো। ওখানেই রাতটা মজা করে গেল। সত্যি মায়াজাল ভেঙে ফেলার মতো আনন্দ। তবে মাঝরাতে আমি আর দুজন ভাবছিলাম, কোনো অ্যাডভেঞ্চার হবে না আমাদের সাথে? এটা যেন অবাক করার বিষয়। পরের দিন সকালের সূর্য ওঠা দেখলাম টাইগার হিল থেকে। কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা সিংহটা রোদের সোনালি কিরণ ধরে যেন হাসছে। কুয়াশা ধীরে ধীরে উপরে উঠছে, বাতাস ঠান্ডা আর স্পষ্ট। পাখিদের ডাক, পাহাড়ের বিশাল নীরবতা, সব মিলে মনে ভর করে উঠল এক আশ্চর্য প্রশান্তি। আমরা সেখানেই এক দীর্ঘশ্বাস নিয়ে ছবি তুললাম, ঠান্ডা বাতাসে মুঠো চুমু নিলাম এবং ঠিক করলাম পরের গন্তব্য লামাহাট্টা হবে। লামাহাট্টার দিকে রওনা হলাম। হঠাৎ শুনলাম কাউকে বলতে, লামাহাট্টার গভীর জঙ্গলে এক অদ্ভুত প্রাণী দেখা গেছে। আমরা সেটা শোনার পরও পাত্তা দিলাম না। সবাই যে যার খাবার খেতে ব্যস্ত। আমরা এরপর জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। প্রথম দিকে সবাই আত্মবিশ্বাসী ছিল। পাথুরে এক নির্দিষ্ট পথে হাঁটা চলা বলে মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে গাছের ছায়া বাড়তে থাকলো। পথে অচেনা ঘাস আর পাথরের গুঁড়ো মিশে গেছে। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম আমরা হারিয়েছি। চারিদিকে শুধু কাদাযুক্ত মাটি, পচে যাওয়া পাতা আর বাঁশঝাড়ে ফিসফিস আর পাইন বন। কোনো সাইনবোর্ড নেই, কোনো ট্যাগ মার্কের চিহ্ন নেই। ফোনে কোনো সিগন্যাল না থাকায় ফোনটা বন্ধ করে পকেটে রেখে দেওয়া হলো, কারণ তাতে আর কাজ নেই। সময় বয়ে যাচ্ছিল, সূর্যটা ধীরে ধীরে নিচু হচ্ছিল, ছায়া দীর্ঘ হচ্ছিল, আর আমাদের কষ্ট কমছিল না, বরং অনিশ্চয়তা বাড়ছিল।
ঠিক তখন এক ফাঁকা পরিষ্কার করা একটা ঠাঁই দেখলাম। জঙ্গলের মাঝেই হঠাৎ এক চিলতে খোলা চত্বর। মাটিটা যেন বড় পরিসরে পা দিয়ে ধরা গিয়েছে। আশেপাশে ছোট ছোট বেলি পাতা আর আগলে রাখা কয়েকটা পাথর, মাঝখানে একটা পাতলা স্তূপ, যা দেখে বোঝা যাচ্ছিল এখানে সম্প্রতি কেউ এসে কিছু আয়োজন করেছে। একদিকে কাঁটা ফুলগুলো, তাজা ডালিমের কালি মিশ্রিত কিছু দানা, আর নিচে লাল বর্ণের গুণ্ডলি ছড়ানো। মাটির ওপর সরু সরু অলঙ্কার ধারার মতো আনাচে কানাচে ছোট কাঁটামালা আর কয়েকটা শুকনো ঘাসের মুঠো রাখা। আরও কাছ থেকে দেখলে বোঝা গেল এখানে কোনো পূজা বা রিচুয়াল হয়েছে। একটা ছোট্ট অল্টার, সোজা করে রাখা কয়েকটা পাথর, আর তার উপরে কাপড়ের টুকরো ঢাকা, যার ওপর কাঁচের ছোট্ট লণ্ঠন রাখা আছে। লণ্ঠনটার কাছটা আগুনের কিছু কালো ধোঁয়া দাগ ছিল। কাছেই কয়েকটা খোলা কলসির মতো বাটিতে ভাজা চাল আর কিছু ফল রাখা আছে। গাছের ডালে লাল ও হলুদ সুতো বেঁধে আছে, এক ধরনের বাঁধন, যা দেখলেই বোঝা যায় এখানে কোনো স্থানীয় বা লোক মূর্তি পূজার রীতি আছে, কোনো দেবী দেবতাকে উৎসর্গ করা হয়েছে। সেটা আমরা ঠিক বুঝতে পারিনি। মূর্তি আছে, কিন্তু সেটা কিসের মূর্তি বোঝা যায় না। অদ্ভুত কিছু প্রতীক মাটিতে আঁকা। আমরা সবাই চুপ করে অবস্থান করলাম। একদিকে কৌতূহল, অন্যদিকে এক অচেনা ভয়। কারো কণ্ঠে হাঁ ওঠে, কারোর হাত কাঁপল। একটা বন্ধুর চোখে অদ্ভুত উন্মাদনা আর শঙ্কা। এটা কোনো স্থানীয় সাধু বা গ্রামবাসীর আয়োজন, নাকি আবার অন্যরকম কিছু? সে প্রশ্নটি মনের ভেতর বারবার ঘুরে ফিরে আসলো। দূরে গাছের পাতায় হালকা শোক ধোঁয়ার গন্ধ। আমরা সিদ্ধান্ত নিলাম নিরন্তর অনুসন্ধান না করে আগে একটু নিরাপদ দূর থেকে দেখতে থাকি, তারপর ভালো করে দেখা হলে সিদ্ধান্ত নেব কী করা যায়। কিন্তু দূরের ঘাসের মধ্যে হঠাৎ অদ্ভুত নরম আওয়াজ দিয়ে কোনো কিছু চলাফেরার আওয়াজ। এই শব্দটা যেন আমাদের কানে আরও বেশি ভয়ের ফোঁটা ফেললো। প্রথম মনে হলো কোনো বড় প্রাণী, কিন্তু যত কাছাকাছি গিয়ে দেখলাম ছোট্ট একটা কালো খরগোশ। ওটা দেখে ভয়তে একটু কাটলো, তবু দ্রুতই অন্ধকার নেমে এলো। সূর্য ক্রমশই পাহাড়ের করে ঢলে পড়ল। পথে আর কোনো দিক দেখার মতো আলোর টুকিটাকিও রইল না। রাস্তাটা বোঝা যাচ্ছিল না। গাছেদের ছায়া যেন হাত বাড়ি ধরছে। ফোনের স্ক্রিন যেন কাঁচের আড়ালে হিম হয়ে গেল। কোনো সিগন্যাল নেই, ব্যাটারি কাটা খারাপ, আর চারপাশে শুধু এক অজানা শব্দ। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে একটা বাড়ি পেলাম। ছোট্ট, ভাঙাচোরা, তবে কোনো মানুষের থাকার নমুনা ছিল। বাড়ির দরজা আংশিক খোলা, ভেতর থেকে মোমবাতির সোনালি আলো ঝলমলে। আমরা দরজায় ডাক দিলাম। একটা ছেলে বাইরে এলো। তার চেহারায় কাহিনী মিশে থাকা ভাব স্পষ্ট। আজকে ঘটা আমাদের সাথে সব ঘটনা, কি করে পথ হারিয়ে ফেলা, কি করে এই লামাহাটটাতে ঘুরতে আসা, এই সব কথোপকথনের সময় জানতে পারলাম মালিকের নাম হলো রঘু। বয়স বেশি না, এই হবে 29-30 বছরের ছোকরা ছেলে। মুখ ভর্তি দাড়ি, বেশ লম্বা চওড়া। সব ঘটনা বলে দিই যখন বললাম জঙ্গলে একটা অদ্ভুত পূজা দেখা গেছে, তিনি চিন্তায় পড়ে গেলেন। এতক্ষণ তিনি কোনো কথা বলেননি, তিনি মুখ বুজেই ছিলেন। কিন্তু তারপর তিনি মুখ খুললেন এবং আমাদের জানালেন, আহা, তোমরা তো সেই স্থানের কাছে গিয়েছ। এখানকার লোকেরা এটা ভূতযামিনী কিংবা ঊর্ধ্ববেতালিনী, ভূত বেতাল সংক্রান্ত দেবী, শ্মশান বা অন্ধকার বনভূমিতে অধিষ্ঠিত হিসাবে বিশ্বাস করে। ইনি হচ্ছেন 64 যোগিনীর সাথে জড়িত। সব সংস্করণে নয়, কেবল তান্ত্রিক, স্কন্দ, কালিকা পুরাণ সংস্করণগুলোতে পাওয়া যায়। ভূতায়ামিনী নামটা পাওয়া যায় কয়েকটি তান্ত্রিক ও যোগিনী নামাবলিতে, বিশেষ করে স্কন্দ পুরাণ এবং কালিকা পুরাণ এর কিছু সংস্করণে, যেখানে ভয়ঙ্কর ও শ্মশানবাসী যোগিনীদের তালিকায় এই নামটি উল্লেখিত। সংস্কৃতে অর্থ ভূতা মানে প্রেত, ভূত ও আত্মা, আর যামিনী মানে রাত্রি বা রাতের দেবী, অর্থাৎ ভূতা যামিনী, যিনি রাতে ভূত বা আত্মা নিয়ন্ত্রণ করেন। একবারে শ্মশান বা বন সংক্রান্ত শক্তি। এই দেবীটা লোককথায় কেমন ভয়ানক, এমন কি কি করতে পারে সব বলা হলো, আর শুনে আমরা সবাই কাঁপলাম। ওর বর্ণনা অনুসারে দেবীটির কিছু ক্ষমতা লোককথা অনুযায়ী এরকম: অচেনা কণ্ঠে মানুষের কথা পুনরাবৃত্তি করা বা ভৌতিক ডাক শোনানো, যেন পথভ্রষ্ট করে আর নিজের দিকে টানা; মেঘ আর কুয়াশা ঘন করে দেওয়া, পথকে অদৃশ্য করে ফেলতে পারা যাতে পর্যটকরা পথ হারায়; বনজ প্রাণীদের অদ্ভুত আচরণ করানো, যেমন খরগোশকে বড় প্রাণীর মতন দোলা দেওয়া বা মানুষের মতো শব্দ বের করানো; লোকেদের মন মলিন করা,
ভয়, ভ্রমে কল্পনা ও দুঃস্বপ্ন দেখানো, কখনো কখনো বলে তারা আবৃষ্ট করে ফেলে। উপবাস বা ছোট পুজো না করলে ক্ষত্রিয় বা লোকেদের ঘরবাড়িতে দোষ আনতে পারা। তাই কেউ যদি দেবীর কটু স্বভাব ভয় পায়, তারা তাকে তুষ্ট করে রাখে। এই কারণে স্থানীয় লোকেরা মাঝে মাঝে ছোটোখাটো অনুষ্ঠানে এ দেবীকে কিছু খাওয়ায়। এটাকে তারা পূজা বলে। কখনো কখনো তবলা মিছরি আর পুষ্টিকর খাদ্য রেখে দেন, তাতে দেবীকে শান্ত রাখা যায়। ওরা বিশ্বাস করে পূজা করলে এই অদ্ভুত ঘটনার সংখ্যা কমে যায় আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও নেমে আসে। যদি তুমি সম্মান না করো আর সেখানে কিছু তুলে নাও, তাহলে ফিরে আসার পথে তোমাকে কোনো অদ্ভুত স্বর বা ছায়া কোলাহল করতে পারে। আর যদি তুমি রাতেই সেই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তবে পথ নিজেই বদলে যেতে পারে। রঘু উঠে ঘরে যেতেই কিছুক্ষণ পরেই একটা অট্টহাসি শুনতে পাই। এক মুহূর্ত বেশি কিছু না ভেবে আমি আর আমার বন্ধুরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। হঠাৎ পেছন থেকে সেই বিকট আত্মহীন হাসি যা কানে ধাক্কা মারল। তখনই কুয়াশার ভীষণ বার্তা লাগলো, পাইন বনের পাতার ফিসফিস যেন কানে ছুঁয়ে আসছে। আমরা দৌড়তে শুরু করি, পায়ের আওয়াজ মাটিতে গুঞ্জন করছে। আশেপাশটা এখনও ঘন কুয়াশায় ঢাকা। ধারালো পাথর, ভেজা কাই আর গাছের করছে গন্ধ, সব মিলিয়ে অদৃষ্টের মতো মুখোমুখি। কীভাবে পথ হারালাম বোঝা যায় না, কোনো টেলমার্ক নেই। ফোনে আলো জ্বালিয়ে দেখে কোনো মানচিত্র কাজ করছে না। আমরা হতবিহ্বলভাবে চারিদিকে চেয়ে রইলাম। তখনই আবার পেছন থেকে সেই কণ্ঠ শুনলাম, কিন্তু এবার এ একেবারেই পরিচিত স্বর, রাফিক, রাফিক। এই ডাক শুনেই আমরা অগ্রসর হলাম, কারণ মনে হলো হয়তো ওরা পেছনেই আছে। কিন্তু যেটা ভয় বাড়লো তা হলো ডাকার উৎস যেন ঠিক পিছনেই না, বরং দূর থেকেও ডাকছে। আমরা দ্রুত এগোতে লাগলাম। সেই দিকেই যেতেই আমার কেউ হাত টেনে ধরল। হঠাৎ আমার পা যেন ফিসলে যেতে চাইলো। কাঁধে হাতে যে টানটা লাগলো তাতে আমার হৃদয় যেন স্তব্ধ হয়ে গেল। আমার চোখের সামনে আলো ফেটে উঠল। একটা শক্ত হাত, মাটির গায়ে ছেঁড়া চামড়া, আর তার পাশে ছোট্ট একটা বাতি। ওটা বাড়ির মালিক ছিল। তার মুখে চিন্তার রেখা। সে বলল, শান্ত হও, আমি তোমাদের ধরে ফেলেছি। পাহাড়ের ধারে বেশ ভয়ঙ্কর গর্ত আছে। তার হাত দিয়ে সে আমাকে টেনে নিল। আর ঠিকই, ওই পা না ধরা থাকলে আমাদের কেউই সেদিন হয়তো বাঁচতাম না, ওই গভীর খাদে পড়ে যেতাম। আমরা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। রঘু আসলেই আমাদের রক্ষা করেছিল, কিন্তু তার চোখে একটা ভিন্ন ভাব ছিল, একদিকে রাগ, অন্যদিকে বিনয়। সে জোরে বলল, তোমরা বুঝলে না, রাতে এই জঙ্গলে ছুটে বেড়ালে বিপদ। ওরা দেখে, খুঁজে আর মিথ্যে ডেকে লোককে বিভ্রমে ফেলে। তার ভাষায় কিছু তো সত্যিই ছিল। গ্রামের লোকেরা প্রায়শই সে অঞ্চলে রাতে যাওয়া বারণ করে, কিন্তু আমাদের কৌতূহল, গোষ্ঠীর উত্তেজনা সব মিলে আমরা কথা শুনিনি। এখন বাধ্য হয়ে ধীরে ধীরে রঘু আমাদের গাইড করে নিচের ট্রেইলে নামিয়ে আনলো। বাতির আলোয় পায়ের ছাপ রেখে আমরা ধীরে স্থিরে হাঁটলাম। পথের একদিকে থালার মতো গর্ত, অন্যদিকে ছোট ছোট তীরচিহ্ন। সব থেকে বোঝা গেল কেন সে বলেছিল কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে পথ বদলে দিচ্ছে। তবুও আমাদের মনটা পুরোপুরি শান্ত হলো না। রঘুর সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম গাছেদের ওপর কেমন অদ্ভুতভাবে লেপ্টে থাকা সুতো, সেখানে তাজা দানার চিহ্ন, কয়েকটা জ্বলন্ত কাঠের ছাই আর ঘাসে বিলীন একটি কালো দাগ। রঘু চোখ গোল করে বলল, এগুলো হলো সেই পূজার চিহ্ন। তারা এখানে কিছু রেখে যায়। যারা অনাদর করে ফিরে যায়, তাদের প্রতি তারা ক্রোধ দেখায়। তার কথা শেষ হবার আগেই আকাশে কুয়াশার ভাঁজে আরও এক ফিসফিস শুনলাম, আর মনে হলো কিছুই শেষ হয়নি। মুখে কাদা, হৃৎপিণ্ডের গর্জন আর বুকের ভেতর লাফানো ধিম করে রেখে রঘু আমাদের টেনে টেনে এক সরু ট্রেলে ধরিয়ে দিল। তার হাতে ছোট্ট এক কাঁচের বাতি, আগুনটা কদাচিৎ কাঁপছিল, তবুও আগুনের হালকা আলোয় আমাদের পথ দেখালো। সে পায়ের চাপ ধরে আঁকড়ে ধরেছিল, বারবার বলছিল, সাবধান, ডান দিকে পাথরের ঢালটা মনে রেখো, ওখানেই গর্ত। আমরা চুপ করে হাঁটলাম, কাঁধে কাঁধ রেখে। পথে পথে মালিক মাঝে মাঝে থেমে
ডান পাশে চেয়ে দেখতো, যেন অদৃশ্য কোনো চোখ চেক চেক করছে। আর মাঝে মাঝে সে পুরনো কিছু কথা বলতো রীতিগুলো সম্পর্কে। এখানে লোকরা ভোরের আগে জঙ্গলে যায় না। ঘোর রাতে কাউকে ডাকে, ডাক শুনলে ছেড়ে চলে যেও না, নয়তো পথ বদলে যাবে। তার কণ্ঠ কুঁচকে ওঠে, কেঁপে ওঠা লাগলো। হঠাৎ এক খাঁড়া বাঁকে আমরা থমকে দাঁড়ালাম। সেখানে এক ধল্লুক কুঠিনের মতো ছোট্ট ঘর দেখা গেল। রাত্রির অল্প আলোয় যেন সোনালি হয়ে উঠেছে। মালিক বলল, এটাই সেই গোফঘর, এখানেই লোকেরা মাঝে মাঝে পূজা করে। চলুন একটু দাঁড়াই। আমরা এক শব্দে সম্মতি জানিয়ে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে মাটিতে রাখা ছোট্ট থালায় কিছু ফুল, চাল আর মিষ্টি রাখা। পাশে একটি লাল সুতো ঢেলে রাখা। রঘু ধীর স্বরে কিছু বলি সে নিজের লাঠি রেখে থালায় এক রাতের জন্য খাবার ছেড়ে দিল। সাদামাটা, কিন্তু সেই মুহূর্তে আমাদের মনে হলো আমরা কিছুটা সহজে শ্বাস নিতে পারবো। বাতাস হঠাৎ কেঁপে উঠে এক অদ্ভুত নীরবতা বয়ে গেল। জীবনের সব টুকরো শব্দ যেন টাহর পেয়েছিল। কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে থাকলো, গাছেদের পাতায় রোদ পড়লো, আর দূর থেকে শুনতে এলো পাখির খিলাখিল শব্দ। রঘুর চোখে সহজ একটা শান্তি নিয়ে বলল, দেখো, কখনো কখনো রীতিটাই কাজ করে। ওরা যারা এখানে বিশ্বাস রাখে তারা কিছু রেখে যায়, ওরা শান্ত হয়। আমরা হতবুদ্ধি হয়ে একে অপরের দিকে তাকালাম। নিচে থাকা ট্রেইলে নেমে আস্তে আস্তে রাতের সেই চাপটা একটু হালকা হতে লাগলো। পথটা বেশি স্পষ্ট হলো। আমরা ধীরে ধীরে পাহাড় নামলাম, আর যতটা নামলাম ততটা করে রাতের ভয় কিছুটা হালকা হতে লাগলো। যখন আমরা রাতের অন্ধকার থেকে বের হয়ে গ্রামের কাছাকাছি একটা ছোট্ট রাস্তায় মাথায় পৌঁছালাম, একটু দীর্ঘশ্বাস নিয়ে সবাই একে অপরের দিকে তাকালাম। পিছন ফিরে তাকাতে আর রঘুকে দেখতে পেলাম না। সে আর তার জায়গায় নেই। হোস্টেলে ফিরলে আমরা রাতের ঘটনাগুলি বারবার আলোচনা করলাম। এক একটি সুযোগে গল্পটি বদলে গেল, সাসপেন্স বাড়লো, কৌতূহল কমলো না। আমরা সবাই মিলে একরকম প্রতিজ্ঞা করলাম, আগে থেকে স্থানীয়দের কথা শুনবো, রাতকে একটু শ্রদ্ধা দেব, আর যেখানে কোনো পূজা আছে সেখানকার নিয়ম মানব। কিন্তু গল্পের শেষে সবাই জানতো একদিন আমরা আবার যাব পাহাড়ে। কৌতূহল অ্যাডভেঞ্চার আমাদের ছেড়ে যায় না। আর হ্যাঁ, রাতের ওই অদ্ভুত হাসি, সেই কুয়াশার ফিসফিস এখনো মাঝে মাঝে রফিকের কানে শোনা যায়। সে ছেলেদের কাছে হাসি মুখে বলে, শোনো তো, ওরা এখনো আমায় ডাকছে। আর বাকিরা হেসে বিষয়টা নীরবেই ছেড়ে দেয়। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, হয়তো গল্প এখানেই শেষ হলো, কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেল। সেই রাতে রফিক তো আমাদের সাথেই থাকার কথা, কিন্তু তাও রফিকের গলা কেন দূর থেকে আমরা শুনতে পেয়েছিলাম? আর দ্বিতীয় প্রশ্ন, রঘু যখন ঘর থেকে উঠে ভেতর ঘরে চলে গেছিল, সেই হাসিটি কার ছিল? এরকম আরও অ্যাডভেঞ্চার আর অপদেবীর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি আপনাদের কাছে কোনো সত্যি ঘটনা বা সত্যি এরকম কোনো অ্যাডভেঞ্চারের গল্প থেকে থাকে, তাহলে ডিসক্রিপশান বক্সে আমাদের মেল আইডি দেওয়া হচ্ছে। আপনারা গল্প লিখে পাঠাতে পারেন, আপনাদের গল্প পাঠ করে শোনানো হবে।